আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ দিন ছিল প্রেমনগরের ওই 7টা দিন। তোমায় খুব ভালোবাসি বউ। যতটা ভালোবাসলে নিজেকে খুন করার মতো সিদ্ধান্ত নেওয়া যায় তার থেকেও বেশি ভালোবাসি। তুমি আমার জন্য কি ছিলে তা যদি তোমায় বোঝাতে পারতাম। প্রেমনগর থেকে ফিরে এসে তুমি জানো দাদিমা অসুস্থ। ওনার অসুস্থতার কারণও আমি ছিলাম। সেদিন ঘাটপাড়ে আমার কথাতেই মুকলেস একটা মাকড়সা রাখে। দাদিমা তা দেখে ভয়ে পানিতে পড়ে যান। ভেবেছিলাম পানিতে পড়ে মারা যাবেন, কিন্তু না, কোনো এক মহিলার জন্য বেঁচে যান। হয়ে যান অসুস্থ। ভয়টা এতটাই পেয়েছিলেন যে পরে মারা যান। দাদিমার মৃত্যুতে তুমি আমায় ধরে যখন কাঁদলে, আমি তখন অনুভব করি আমি ভুল করেছি। প্রতিহিংসার চাপে পড়ে দুটো মানুষকে খুন করে আমি ভুল করেছিলাম। কুহেলিকাকে মারা আমার ঠিক হয়নি, কিন্তু যতদিনে বুঝেছি ততদিনে সব শেষ। আমি একটা মানুষের সাথে বাঁচার জন্য 3টা মানুষকে খুন করলাম, তবুও বাঁচতে পারলাম না। এই আফসোস আমার আজীবন রয়ে যাবে বউ। দাদিমাকে মেরেছিলাম ভয়ে তুমি জেনে যাবে, এই ভয়। ওনায় মারার পর সিদ্ধান্ত নেই আমি রেজওয়ানকে মেরে ফেলবো। ওর আবার বিয়েও ঠিক হয়। আমি চাইনি ওই মেয়েটা একটা নিকৃষ্ট জীবন পাক। ভেবেছিলাম ওকে মেরে তোমায় নিয়ে ভালো থাকবো, শান্তি মতো বাঁচবো। বোনের স্বপ্নে রাতে ঘুম হতো না আমার। কত রাত নির্ঘুম কাটিয়েছি তার হিসেব নেই। রেজওয়ানকে মারবো এটা ভেবেই যেন প্রশান্তি পেয়েছিলাম। একটা মানুষকে খুন করার কি যে শান্তি অনুভব হয় সেদিন রাতে, জানো না। সেই রাতেই তোমায় নিজ হাতে খাইয়ে দিই। সেই রাতেই আমি তোমার জন্য টেলিফোন কিনি। উপহার হিসেবে দেওয়ার ইচ্ছে ছিল। শুনেছিলাম মেয়েদের টেলিফোনের কণ্ঠস্বর নাকি মধুর শোনায়। তোমার কণ্ঠ এমনিতেই মধুর ছিল, তাও টেলিফোনে কেমন কণ্ঠ হয় জানার খুব ইচ্ছে ছিল। হলো না, আফসোস থেকে গেল। কে জানতো এভাবে সবটা এলোমেলো হয়ে যাবে। রেজওয়ানকে মারার সময় ছিল মাগরিবের নামাজের ওয়াক্ত। তোমার বাবা বেরিয়ে যান নামাজের জন্য। সেই সুযোগে আমি বাড়ি ঢুকি। রেজওয়ান বের হবে তার আগেই তার বুকে ছুরি চালাই। হতভম্ব সে। তখনই বলে ফেলি আমি মৃন্ময়ীর ভাই। মনে পড়ে কিছু? ও হতভম্ব হয়ে যায় আরো। বাঁচিয়ে রাখার জন্য অনুরোধ করে, কিন্তু শুনিনি। নৃশংসভাবে ওকে খুন করি। আমি বুঝিনি তোমার বাবা এসে পড়বেন। খুব জোর চশমা ফেলে গেছিলেন তিনি। ওনাকে দেখে আমার মাথা এলোমেলো হয়ে যায়। তোমায় হারানোর ভয় জাগে আরো। শেষে কিছু বুঝে না পেরে ওনার গলায় পৌঁছে দিয়ে বসি। তখনই তুমি হাজির। এক নিমিষে সব শেষ। তোমার হাতে কহিলেকার চিঠি। আমি বুঝেছি তুমি সবটা জেনে গেছো। যাকে হারানোর ভয়ে আমি 3টা খুন করলাম, সেই হারিয়ে ফেললাম। তোমার চোখে সেই ঘৃণা আমায় এক নিমিষে ধ্বংস করে দিল। আমি যখন ছুরি ফেলে বেরিয়ে আসি, চারপাশে একটা কথাই বাজছিল, আমাদের আর মিলন নেই। এমনটা কেন হলো বউ? আমি তো এমনটা চাইনি। এত ছোট কেন ছিল আমাদের গন্তব্য? আর একটু বড় হতে পারতো না? তুমি এগুলো কোনোদিন জানতে না। এটা হতো না। আজ নয় কাল ঠিকই জানতে, তবে এত দ্রুত জেনে যাবে এমনটা চাইনি। কেন জানলে বউ, কেন জানলে? আমি তোমায় নিয়ে বাঁচতে চেয়েছিলাম। আমার জীবনটায় আফসোস ছিল খালি। আমি জীবনে কিছু হতে পারিনি। না পারলাম ভালো ছেলে হতে, না পারলাম ভালো ভাই হতে, আর না পারলাম ভালো স্বামী। আমি মন থেকে চাইবো আমাদের আবার দেখা হোক। সেই দেখাতেই তুমি আমার হও। আমি তখন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী হয়ে দেখাবো তোমায়। রাগানিতার চোখ ভেসে আসলো। টপ টপ করে পানি পড়ছে চোখ বেয়ে। কাগজের অংশ ফুলে আছে। ইমতিয়াজও বুঝি কেঁদেছিল এখানে। রাগানিতা পড়তে লাগলো। আমাদের দেখা হওয়ার কথা ছিল না, তাও হলো। বিয়ে হলো, ভালোবাসাও হলো। বিচ্ছেদ কেন হলো বউ? আর একটু সময় কি আমরা একসাথে থাকতে পারতাম না? তুমি তো সবটা জেনেছো। এখন মানতে পারতে কি আমায়? পারতে না। যতই হোক আমি 3টি নিরীহ মানুষকে মেরে ফেলেছি। তোমার আপা, তোমার দাদিমা, তোমার বাবা, এরা নির্দোষ ছিল। আমার কষ্ট হচ্ছে বউ। আমি জানি তুমি আমায় খুন করতে আসবে। আমি সিদ্ধান্ত নিয়েছি, তুমি আমায় মারতে না পারলেও আমি নিজেকে মেরে ফেলবো। প্রতিহিংসা নিয়ে বাঁচা যায় না বউ। আমি পারিনি, তুমিও পারতে না। আমি জানি তুমি আমায় আঘাত করতে পারবে না, তাই আমি নিজেই নিজেকে আঘাত করব ভেবেছি। বাবার সেই রাজকীয় তলোয়ারই হবে আমার শেষ মৃত্যুর অস্ত্র।
আমরা আর একবার মুখোমুখি হব, তারপরই সব শেষ। আমি চরিত্রহীন ছিলাম না বউ, তুমি ব্যতীত কাউকে ছুঁইনি। কোহেলিকার সন্তানের বাবা আমি ছিলাম না, তবুও তার চোখে আমি কলঙ্কিত। আমি তোমায় ভালোবাসি, খুব ভালোবাসি। কেন বাসলাম এত ভালো? তুমি কি আমায় ভুলে যাবে? অবশ্যই ভুলবে না, আমি ভুলতে দিব না। আমার মৃত্যু হলেও তোমার আমার থেকে মুক্তি নেই। তোমার তো বৃষ্টি পছন্দ, আমি না হয় মেঘ হব। তোমার তো সমুদ্র পছন্দ, আমি না হয় ঢেউ হব। তবুও তোমায় ভুলতে দিব না, আমি যে শুধু তোমারই রব। আমি পাপী ছিলাম সত্য, তবে তোমার প্রতি আমার ভালোবাসা মিথ্যে ছিল না। আমায় কোনোদিন ভুলে যাইও না, আমি ফিরবো বউ। আজ হোক কাল আমাদের দেখা হবে, নয়তো এভাবে নয়, অন্য কোনো রূপে। তবু আমাদের দেখা হবে, দেখে নিও, দেখা হবেই। আমার হৃদয়খানা যন্ত্রণায় ছিন্ন ভিন্ন হয়ে যাক, তবুও তুই রাগান্বিতা আমার হয়ে থাক। রক্ত মাংস মাটিতে গিলে যাক, তবুও সারা শরীর জুড়ে শুধু তোমারই গন্ধ থাক। এতে ইমতিয়াজ শিকদার। শেষটা পড়েই রাগানিতা জ্ঞান হারায়, সে মাথা ঘুরিয়ে পড়ে যায় নিচে। যখন জ্ঞান ফেরে তখন তার মানসিক ভারসাম্য নেই, সে সব ভুলে যায়। মনে থাকে শুধু দুইটা জিনিস, যার একটির নাম ইমতিয়াজ শিকদার আর দ্বিতীয়টি তার বলা একটি কথা, আমি ফিরব বউ, আমি ফিরব, দেখে নিও আমাদের আবার দেখা হবে। বর্তমান ইলিয়াসের চোখ বেয়ে কখন থেকে যে পানি পড়ছে তার জানা নেই। তা রামুও কাঁদছে, তার বউও দুয়ারের কর্নারে দাঁড়িয়ে শাড়ির আঁচল চেপে কাঁদছে। স্বামীর মুখে এই গল্প সে বহুবার শুনেছে, যতবার শুনেছে ততবারই কান্নায় ভেঙে পড়েন। কি নির্মম ছিল সেই কাহিনী! এক ষোড়শী কন্যার সাথে কি বিরহ ঘটে গেল, ভাবতেই বুক দক করে ওঠে তাদের। রামু ইলিয়াসের দিকে তাকিয়ে বলল, ডাক্তারবাবু, আপনিও কান্দেন? ইলিয়াস চমকে ওঠে, সে টের পায়নি কখন তার চোখ বেয়ে পানি ঝরছিল। ইলিয়াস আচমকা উঠে দাঁড়ালো, তার বুকে যন্ত্রণা হচ্ছে। এত কষ্ট ছিল রাগান্বিতা আর ইমতিয়াজের মাঝে, ভাবতেই পারছে না। সে ভেবেছিল ইমতিয়াজ বেঁচে আছে, সে ফিরে আসবে, কিন্তু কি শুনল শেষে? এক মৃত ব্যক্তি ফিরে আসার অপেক্ষা করছে এই রেশমপুরের রাগান্বিতা। ইলিয়াস হেঁটে গেল রাগান্বিতার থাকা সেই ছোট্ট কুটির ঘরে। পেছনে রামু তাকিয়ে রইল। রামু মাঝে মাঝে ভাবে, যদি সত্যি ইমতিয়াজ ফিরে আইতো তাইলে খুব ভালো হইতো, কিন্তু মরা মানুষ কি আর কখনো ফিরে আহে? নিঝুম বিকেল তখন। রাগান্বিতা এলোমেলোভাবে নিজ কক্ষে বসে আছে, নীরব, থমথমে মুখ। তার পাশে ইমতিয়াজের লিখে যাওয়া চিরকুটের ঝুড়ি। ইলিয়াস ভেতরে ঢুকলো। রাগান্বিতা ভয় পেল এতে। ইলিয়াস নরম স্বরে বলল, ভয় পেও না, আমি তোমায় কিচ্ছু করব না। রাগান্বিতা নিশ্চুপ রইল, কিছু বলল না। ইলিয়াস রাগান্বিতার দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। তার কান্না আসছে, এত কষ্ট তো লাগার কথা নয়, তাও ইলিয়াসের কষ্ট হচ্ছে। হঠাৎ ইলিয়াসের চোখ গেল ইমতিয়াজে লিখে যাওয়া একটা চিরকুটের দিকে, যেখানে ইমতিয়াজ লিখেছিল, তুমি আমার ধ্বংসের শেষ অধ্যায়ের গরমিল। আরেকটা উঠালো, সেখানে লেখা ছিল, আমাদের আরো আগে কেন দেখা হলো না বউ? যতটা আগে দেখা হলে আমাদের আর বিচ্ছেদ হতো না। ইলিয়াস কথাটা পড়ে আরো ভেঙে পড়ল। কি ভালোবাসা ছিল এই ইমতিয়াজ আর রাগান্বিতার মাঝে, অথচ মাঝে কত বারণ। ইমতিয়াজ যেমন অসংখ্য চিরকুট লিখে গেছে রাগান্বিতাকে, আর শেষে একটা প্রেমপত্র, যেটা বোধহয় রাগান্বিতা এখনো পড়েনি। ইলিয়াস তৎক্ষণাৎ বেরিয়ে আসলো, চোখ মুছতে মুছতে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। তার এখন সর্বপ্রথম কাজ হলো রাগান্বিতাকে ঠিক করা। লাগলে বিদেশি ডাক্তারের সাথেও যোগাযোগ করবে ইলিয়াস, তবুও সে রাগান্বিতাকে ঠিক করেই ছাড়বে। রাগান্বিতাকে আবার আগের রূপে এনেই ছাড়বে ইলিয়াস। ইলিয়াস তার জীবনের সকল ডাক্তারি পড়াশোনা কাজে লাগিয়ে দিল রাগান্বিতার পেছনে। বড় বড় ডাক্তারদের সাথে এ বিষয়ে কথাও বলে। সে ধীরে ধীরে স্বাভাবিক হয় রাগান্বিতার সাথে, টুকিটাকি কথাও বলে। রাগান্বিতার সাথে এমন ব্যবহার করে যেন সত্যি সত্যি ইমতিয়াজ ফিরে আসবে আবার। রাগান্বিতাও বন্ধু হয়ে যায় তার সাথে। সময় চলতে থাকে আবার। সাল 1991, 6 নভেম্বর। দেখতে দেখতে ইমতিয়াজের মৃত্যুর পুরো 10 বছর কেটে গেল। রাগান্বিতা এখন পুরোপুরি সুস্থ, তার সব মনে পড়ে গেছে।
তার মস্তিষ্ক আবার আগের মতো কাজ করছে। 5 বছর আগেই একটু একটু করে ঠিক হচ্ছিল। তার মনে পড়ছিল তার বাবা বেঁচে নেই। পরে রাগানিতার সব স্মৃতি মনে পড়তেই সে টানা 3 দিন চেঁচিয়ে কাঁদে। তাকে সামলায় রামুর বউ, তারপর আর কাঁদে না। ধীরে ধীরে সব ঠিক হয়। তবুও রাগানিতা ইমতিয়াজকে ভোলে না। কল্পনায় হলেও সে রোজ ইমতিয়াজের সাথে কথা বলে। কত অভিযোগ, কত অভিমান করে তার হিসাব নেই। শীতের সকাল, রাগানিতা আজ ব্যস্ত। সে কোথাও যাবে। কোথায় যাবে রামুকে বলেনি। রামুর একটা মেয়ে আর একটা ছেলে আছে। রাগানিতাকে মামুনি বলে ডাকে। রাগানিতা বর্তমানে গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি। গ্রামের কোনো অসুবিধা হলেই তাকে ডাকা হয়। সে পরামর্শ দেয়। 26 বছর বয়সী এক রমণীর প্রতিভা দেখে তারা সবাই বিমোহিত। মেয়ে পুরো বাবার মতো হয়েছে। তবে রাগানিতার সামনে বড় একটা নিষিদ্ধ শব্দ হলো বিয়ে। অনেক বয়স্ক মানুষ তাকে নতুনভাবে বিয়ে দেওয়ার কথা বলে, কিন্তু রাগানিতা রাজি হয় না। যেদিনে বিয়ের কথা উঠবে সেদিন রাতেই সে ইমতিয়াজকে স্বপ্ন দেখবে। রাগী রাগী চেহারা নিয়ে তার দিকে তাকিয়ে থাকে ইমতিয়াজ। রাগানিতা খুব হাসে, বলে, বিয়ে করব না, তবে আপনার এই চেহারা দেখার জন্য হলেও আমি বিয়ের কথা শুনবো, শুধু শুনবো। মামনি কোথায় যাও তুমি? হঠাৎই রামুর 2 ছেলে মেয়ের কথা শুনে রাগানিতা পেছনে তাকায়, নিকাব বেঁধে বলে, একটু হাঁটতে যাব। এই সকালবেলা? কথাটা বলেই মুখে হাত দিল রামুর ছেলে। ঠোঁটে কামড় দিয়ে বলে, থুড়ি, সকাল না সকাল হবে। রাগানিতা হাসে। দুটো মাথায় হাত বুলাতে বুলাতে বলে, হ্যাঁ, তোমরা ভালো মতো থেকো। রামু ভাই আর ভাবিকে জ্বালাবে না, ঠিক আছে? এই বলে একটা ব্যাগ নিল রাগানিতা। ব্যাগের ভেতর ধারালো ছুরি আর একটা চিঠি। অতঃপর রাগানিতা বেরিয়ে যায়। রামুর বউ দেখে তাকে, দুয়ারের কাছে দাঁড়িয়ে বলে, যাইতাছো বোন? রাগানিতা মৃদু হেসে যেতে যেতে জবাব দেয়। রামুর বউ নির্মল চোখে তাকিয়ে থাকে, আটকায় না, কারণ সে জানে রাগানিতা তার আটকানো শুনবে না। রাগানিতা প্রতি বছর এই নভেম্বরের 6 তারিখ কোথাও যায়। এটা গত 3 বছর যাবৎ হচ্ছে। পরে শুনেছিল এই দিনেই ইমতিয়াজ মারা যায়। রাগানিতা যাওয়ার পথে তাদের বাড়ির দিকে যায়। তার বাবা, বোন, দাদিমা সবার কবর দেখে, শুধু ভাইটার দেখে না। যত যা ঘটেছে সবটাই নিকৃষ্ট ভাইটার জন্যই। রাগানিতা নদীর ঘাটে যায়, নৌকায় বসে। এখন ঢাকা যাওয়ার জন্য ট্রেনের পাশাপাশি বাসও চলে। রাগানিতা আজ বাসে যাবে ঢাকা। সময়টা তখন সকাল 6টা। রাগানিতা বাসে উঠল, গিয়ে বসলো বাসের একদম শেষের সিটে, জানালার পাশে। ঢাকা যেতে তার প্রায় মধ্যম দুপুর হবে। বাস চলতে শুরু করলো। রাগানিতা ব্যাগ থেকে চিঠিটা বের করলো। না, চিঠি না, এটা হলো প্রেমপত্র, যেটা রাগানিতা 10 বছর আগের সেদিনের ভয়ানক রাতে পড়তে পারেনি। সুস্থ হওয়ার পরে পড়ে। এই চিঠিটা রোজ রাতে একবার করে পড়ে। রাগানিতা ঘুমায়। কেমন শান্তি শান্তি অনুভব হয় তার। রাগানিতা ভাবলো এখনো একবার পড়বে, আবার ভাবলো না, একবার না, ঢাকা যেতে যেতে যতবার পড়া যায় ততবার পড়বে। রাগানিতা চিঠিটা খুলল। তার মনে পড়লো একদিন রাতে ইমতিয়াজ তাকে বলেছিল, তুমি চিঠি ভালোবাসো? তখন রাগানিতা উত্তরে বলে, চিঠি না, প্রেমপত্র। যার বিনিময়ে ইমতিয়াজের উত্তর আসে, কোনো একদিন তোমার নামে বিশাল প্রেমপত্র পাঠাবো, তুমি পড়ে নিও। ইমতিয়াজ সেই কথা রাখে। সেই বিষাদের মাঝেও সে লেখে একখানা প্রেমপত্র। রাগানিতা পড়তে শুরু করলো, যেখানে প্রথমেই লেখা ছিল, প্রিয় রাগান্বিতা, আমার রাগান্বিতা, কেমন আছো প্রিয়? নিশ্চয়ই ভালো আছো। তোমাকে ভালো থাকতে হবে। আমি কে জানো তো? আমি হলাম তোমার এক নিষ্ঠুর প্রেমিক পুরুষ ইমতিয়াজ শিকদার, যে তোমার জীবনটা হঠাৎ এলোমেলো করে দিল। আমি কখনো প্রেমপত্র লিখিনি, তবে ছোটোখাটো চিরকুট কবিতা লিখি। কবিতা লিখি বলে আমায় আবার কবি ভেবো না। আমি কিন্তু কবি নই, আমি প্রেমপত্র লিখছি। প্রেমপত্রের শুরুটা কীভাবে করতে হয় তাও জানি না, তবুও আমি লিখছি। এই বিষাদময় সময়ে তোমার জন্য চিঠি লিখছি। না, চিঠি নয়, প্রেমপত্র। আমি জানি তুমি এই প্রেমপত্র খুব শীঘ্রই খুলবে না, তোমার সময় লাগবে। ওই বছর 5 পর বা তারও বেশি দিন পর খুলবে।
যখন খুলবে তখন কি তোমার মনে থাকবে এই ইমতিয়াজের কথা? অবশ্যই থাকবে, কেন থাকবে না? আমি কি ভুলে যাওয়ার মতো একটা মানুষ? আর কারো কাছে ভুলে যাওয়ার মতো মানুষ হলেও অবশ্যই তোমার কাছে তা নয়। মানুষ পৃথিবীতে দুটো মানুষকে কখনো ভোলে না, এক শত্রু, দুই ভালোবাসার মানুষ। আমি তো তোমার দুটোই ছিলাম। জানো তো, ভালোবাসা হিসেব করে হয় না, তবুও অনেকেই ভালোবাসার হিসেব করতে চায়। আমিও চেয়েছিলাম, তাই বোধ হয় সব এলোমেলো হয়ে গেল। আমি হিসেবে গরমিল করে বসলাম। এই রাগান্বিতা, তুমি কি জানো, তুমি পুরো ফুলের মতো পবিত্র, বাতাসের মতো স্নিগ্ধ, আকাশের মতো শীতল। কি মায়াময়ী চাহনি তোমার! ঘন কালো লম্বা কেশ, ওষ্ঠ দুটো, ইস, আমি কল্পনা করলেও প্রেমে পড়ে যাই। তুমি এত সুন্দর কেন মেয়ে? তোমার সুমধুর কণ্ঠ শোনার জন্য আমি যেন বারবার ফিরে ফিরে আসি। এবার বোধ হয় ফিরব না, তবে এ না ফেরার আফসোস নেই। আমাদের দেখা তো হবে, হয়তো এইভাবে নয়, অন্যভাবে। এই ধরো, কখনো তোমার চুলের সাথে, নয়তো আকাশের তারার মাঝে, হয়তো বৃষ্টির ফোঁটার ভাঁজে ভাঁজে। শোনো না, যখনই আকাশ বেয়ে বৃষ্টি নামবে, তুমি তোমার চুলগুলো খুলে দেবে, শাড়ির আঁচল কোমরে গুঁজে বৃষ্টিতে নাইতে নামবে। আমি দূর থেকে তোমায় দেখব, আমি দূর থেকেই তোমায় ছুঁয়ে দেব। দূরের ছোঁয়ায় কিন্তু দারুণ মজা। আমি সেই মজা বারবার পেতে চাই। সুযোগ কি পাবো? তুমি দিবে নিশ্চয়ই। আমি কি অবহেলা করার মতো একটা মানুষ? অবশ্যই তোমার কাছে তা নই। শোনো না, যখন বৃষ্টিতে ভিজবে, দয়া করে হলেও আমায় একটু মনে করবে। ঘৃণার নজরে নয়, একটু ভালোবাসার ছোঁয়ায় মনে করবে তো বউ। যতই হোক, আমি তো মনে না করার মতো মানুষ নই। বাকিদের কাছে হলেও তোমার কাছে কিন্তু তা নই। আমি তো মরেই যাচ্ছি, তবুও মনে হয় দূর থেকে তোমায় দেখে আমি ভালো থাকবো। কখনো রোদের মাঝে বসবে না। তোমার একটা বদ অভ্যাস কি জানো? তুমি রোদ দেখলেই বসে পড়ো, একদম বসবে না, কালো হয়ে যাবে। আমার রাগান্বিতা কালো হোক এ আমি চাই না। তুমি সব সময় সুন্দর থাকবে। মাঝে মাঝে চুলে খোঁপা করে বেলি ফুল লাগাবে, লাল টুকটুকে শাড়ি পরবে, লাল চুড়ি পরবে। তোমায় না লাল শাড়িতে দারুণ লাগে। এত সুন্দর কেন লাগে? এই সুন্দর কি শুধু আমারই লাগে, নাকি আরো অনেকের কাছেই লাগে? অবশ্যই লাগতে দিবে না। মনে রাখবে, তুমি শুধু আমার, আর কারো না। শোনো না, আমি 4 লাইনের একটা ছন্দ সাজিয়েছি, তবে তোমার জন্য নয়, নিজের জন্য। রাগ করলে কি? অবশ্যই করবে না, আমি জানি। আসলে কি বলতো, মাঝে মাঝে নিজেকে নিয়েও লিখতে হয়। যতই হোক, ঋষভপুরের সবচেয়ে সুন্দর রমণীটি ইমতিয়াজ শিকদারের প্রেমে পড়েছে। এই 4টেখানি কথা বলো, ওসব বাদ দাও, ছন্দটা শোনো। গভীর রাতে বিষাদ ঢুকেছে ঘরে, কান্না ভেজা চোখে আমার তোমারই মনে পড়ে। কি দুঃখ, কি বিষাদ, কি নিদারুণ যন্ত্রণায় কাতরাচ্ছে শরীর, তবু আমার খালি তোমারই মনে পড়ে। কি প্রেম ছিল সখী, দেখাইতে না পারিলাম তোমায়, এ আফসোস আমার চিরকাল রবে। তোমার কথা ভাবিবার পরই আমার শরীর জুড়ে খালি রক্ত ঝরে, আমার খালি তোমারে মনে পড়ে। ক্ষমা চাইব কি সখী, বুঝতে পারি না আর এ কেমন যন্ত্রণা। বিচ্ছেদের ছোঁয়ায় পুরো শরীর মোর একটু একটু করে যাচ্ছে মরে, আমার খালি তোমারই মনে পড়ে। আহ, কি লিখলাম বলো তো, আবল তাবল, মুছতে ইচ্ছা করছে না। 4 লাইন বলেছিলাম, কত কি লিখে বসলাম। আচ্ছা শোনো রাগান্বিতা, এত কিছু তো লিখে দিলাম, প্রেমপত্র দিলাম, হলো কি না জানি না। এবার বলো, আমায় ভালোবাসবে তো? যতই হোক, আমি কি ভালো না বাসার মতো একজন মানুষ? অবশ্যই তোমার কাছে তা নই। আমায় কিন্তু ভালোবাসাই যায়। ভালোবাসার ক্ষেত্রে আমার কোনো খামতি নেই। আমায় নিয়ে 1000 অভিযোগ করবে, আমি মেনে নিব, কিন্তু ভালোবাসার অভিযোগ আমি মানব না। ভালোবাসি, ভালোবেসো, সঙ্গে ভালো থেকো, কেমন? একটা ছোট্ট কবিতা লিখলাম। এই কবিতার কথাগুলো আমার আফসোসের একটুখানি পূর্ণতা হোক। আমাদের বহুদিন দেখা হবে না, যুগ পাল্টে যাবে, সময় বদলে যাবে, তবুও আমাদের দেখা হবে না। টেলিফোনের যুগটিও বোধ হয়ে যাবে বদলে, সময়ের সাথে সাথে মানুষও বদলাবে, কত মানুষ হারাবে, কত মানুষের জন্ম হবে, অথচ আমাদের দেখা হবে না।
গাছের পাতারা দিনে দিনে রং বদলাবে, কিছু গাছ মরে যাবে, কিছু যাবে ক্ষয়ে, বৃক্ষের বীজ ভেঙে আবার নতুন বৃক্ষরা জন্ম নিবে, অথচ আমাদের দেখা হবে না। কেন হবে না দেখা? প্রকৃতি এত নিষ্ঠুর কেন বলো? যদি পৃথিবী তার নিয়ম ভেঙে একটু অনিয়ম করে আরেকটি বার আমাদের দেখা করাতো, তবে কি জগতের কোনো ক্ষতি হতো? হতো বোধ হয়। আমার অন্তরে অন্তরে শুধু বিষাদের শোক। আমি মনের গহীন থেকে বলছি, আমাদের আরেকটি বার দেখা হোক। ইস, যদি একটু হতো। এটি নিষ্ঠুর এক প্রেমিক পুরুষ, ইমতিয়াজ শিকদার। এই নিয়ে পঞ্চমবারের মতো চিঠিটা পড়ে। চিঠিটা বুকে জড়িয়ে ধরলো রাগানিতা, জোরে এক নিঃশ্বাস ফেলল। আফা, আমরা আয়া পড়ছি। হঠাৎই বাসের কন্ডাক্টরের কথা শুনে তড়িৎ চমকে উঠল রাগান্বিতা। দ্রুত নিজেকে সামলে বলল। রাগান্বিতা বাস থেকে নামলো। আনমনায় হেঁটে মোটর গাড়ি ডাকলো। গাড়ি থামলো, সে উঠে বসলো। গাড়ি চলতে শুরু করলো আবার। সময় যেন কেমন করে বদলে যায়। এই যে ঢাকা শহর 10 বছরের কতটা বদলেছে, রাস্তাঘাটও বদলেছে। শুধু বদলায়নি ইমতিয়াজের তৈরিকৃত বাড়ি। বাস স্ট্যান্ড থেকে ইমতিয়াজের বাড়ি আসতে প্রায় ঘন্টাখানেক লাগে। বেলা 1:30। রাগানিতা দাঁড়িয়ে আছে ইমতিয়াজের বাড়ির সামনে। চারপাশ নির্জীব আর থমথমে। রাগানিতা বাড়ির সামনে থাকা টবের নিচ থেকে চাবিটা নিল, দুয়ার খুলে ভেতরে ঢুকলো। চারপাশ এলোমেলো, ধুলোতে ভরপুর। রাগানিতা ভেতরে ঢুকলো। পুরো বাড়িটায় একা একা হাঁটলো। শেষে গিয়ে থামলো নিচে টেবিলটার কাছে। টেবিলের একটু দূরেই একটা আলমারির মতো আছে, সেটা খুলেই দেখা মিলল ইমতিয়াজের কিনে যাওয়া সেই টেলিফোনটা। সামনেই চিরকুটে লেখা, শুধুমাত্র তোমার জন্য বউ। রাগানিতা চিরকুটে হাত বুলালো। পর মুহূর্তেই টেলিফোন উঠিয়ে আপনা আপনি বলে উঠল, হ্যালো, শুনছেন? আমি রাগান্বিতা বলছি। অপর পাশে কিছুই শোনা গেল না। তবুও রাগানিতা একা মনে কিছুক্ষণ কথা বলল। তারপর পুনরায় যত্ন করে টেলিফোন চিরকুট রেখে দিল। এটা প্রতি বছরই করে। 3 বছর আগে এগুলো দেখতে এসে কেঁদেছিল। এখন আর কাঁদে না। রাগানিতা 10 মিনিটের মতো সেখান থেকে কপাট আটকে আবার বেরিয়ে পড়ল। এই বাড়িতে এখন কেউ থাকে না। রবিন তার বউকে নিয়ে দূরে থাকে। ইমতিয়াজের ব্যবসা বাণিজ্য বন্ধ। ইমতিয়াজ নাকি রবিনের নামে ব্যবসা দিয়ে যায়, কিন্তু রবিন তা রাখে না। বন্ধ হয়ে পড়ে আছে সব। রাগান্বিতা পুরো বাড়িটায় একবার চোখ বুলালো। এই উঠানেই সে আর ইমতিয়াজ একসাথে সাইকেলে চড়েছিল। কি সুন্দর মুহূর্ত ছিল তখন। রাগান্বিতা ভাবল না, এগিয়ে গেল মৃন্ময়ের কবরের দিকে। সেখানে গিয়ে কবরের দোয়া পাঠ করে বলল, আপা, আমার ভাইকে ক্ষমা করে দিন। সে খুব অন্যায় করেছে আপনার সাথে, শাস্তিও পেয়েছে। তবু আপনি পারলে ক্ষমা করে দিয়েন তারে। এমন অনেক কিছু বলে রাগান্বিতা বেরিয়ে গেল। ইমতিয়াজের কবুতরটা আর নেই, মারা গেছে। বাড়ির পেছনেই দাফন করা হয় তাকে। রাগান্বিতার দীর্ঘশ্বাস ফেলল। এখনো একটা শেষ জায়গায় যাওয়া বাকি তার। রাগান্বিতা নদীর ঘাটে গেল। একটা বড় সড়ো ট্রলার তার একার জন্য নিল। আসা যাওয়া দুটোরই খরচ দিবে, সাথে এও বলে গিয়ে 4 ঘন্টার মতো তার জন্য অপেক্ষা করতে হবে। তার বিনিময়ে যত খরচ লাগবে তাও দিতে প্রস্তুত। ট্রলার চালক রাজি হন। রাগান্বিতা ট্রলার নিয়ে বেরিয়ে পড়ে। উদ্দেশ্য একটাই, জায়গার নাম প্রেমনগর। সেখানেই তার ইমতিয়াজ আছে। প্রায় ঘন্টা 4 পর রাগান্বিতা পৌঁছালো প্রেমনগর। কথা মতো ট্রলার চালক 4 ঘন্টা অপেক্ষা করতে বলল, সাথে এও বলল সে যেন ট্রলার থেকে না নামে। ট্রলার চালক রাজি হলো। রাগান্বিতা ট্রলার ছেড়ে অনেকটা দূরে আসতেই তার বোরকা হিজাব খুলে ফেলল। সে লাল টুকটুকে শাড়ি পরেছে, খোপায় বেলি ফুল লাগিয়েছে, হাতে লাল চুড়ি। রাগান্বিতা তার বোরকা ঘরের সামনে রেখে চলে গেল। সবটা আগের মতোই আছে। ঘাট পাড়ে সেই নৌকা বাঁধা, শ্যাওলায় ভরপুর। বাড়ির সামনে টিয়া পাখির সেই শূন্য খাঁচাটা পড়ে রাগান্বিতার খারাপ লাগলেও কাঁদল না। আচমকা কোত্থেকে যেন সেই টিয়া পাখিটা এসে বলে উঠল, বউ স্বাগতম, বউ স্বাগতম, বউ স্বাগতম। তরিত চমকে উঠল রাগান্বিতা। আনমনেই হেসে ফেলল। রাগান্বিতা সেই বাঁশি বাজার জায়গাটায় গেল। সেখানে ইমতিয়াজের কবরখানা। রাগান্বিতা খালি পায়ে ভেতরে ঢুকল। বেশি না ভেবেই কবরের পাশে শুয়ে পড়ল। মাথার নিচে হাত দিয়ে মিষ্টি সুরে বলল, আমি কি খুব দেরি করেছি? করিনি বোধহয়।
এসব বলে একা একা গল্প জুড়ে দিল রাগান্বিতা। তখন সন্ধ্যা হওয়ার নিভু নিভু আলো হচ্ছিল, মাঝ আকাশে পাখিরা উড়ে বেড়াচ্ছিল, আর একটা সুন্দরী রমণী একটা কবরের পাশে শুয়ে শুয়ে গল্প করছিল। দূরের ডালে বসেছিল টিয়া পাখি, বোধহয় সে সবটাই বুঝছিল। রাগান্বিতা গল্প করতে করতে হঠাৎ বলে উঠল, আচ্ছা, আপনি তো আমার বাবা, ভাই, দাদিমা, বোন সবাইকে মারলেন। সেই হিসেবে আমার উচিত ছিল আপনার ঘৃণা করা, অথচ আমি আপনার ঘৃণা করতে পারি না। কেন পারি না বলুন তো? পর মুহূর্তে সে কেমন একটু করে নড়ে বলে উঠল, মরা মানুষরে যদি আর একবার ফিরাইয়া আনা যাইতো, তাইলে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হইতাম, তাই না? কও। সময় চলতে থাকলো, সুন্দরী রমণী শুয়ে রইল, কথা বলতে থাকতো একা একা। গাছের পাতারা নড়ছিল, আকাশটা লালচে হচ্ছিল। দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল একটি ট্রলার। রাগান্বিতা চোখ বন্ধ করে ফেলল। হঠাৎই তার মনে হলো কেউ বুঝি ফিসফিস করে বলল, প্রিয় রাগান্বিতা, আমার রাগান্বিতা, তুমি শুধু আমার রাগান্বিতা। সমাপ্ত। সাল 2018। সিনেমা হলে তুমুল উত্তেজনা, সবার চোখে পানি। কি নিদারুণ যন্ত্রণার কাহিনী ছিল প্রিয় রাগান্বিতা। তাদের সবারই একটাই কথা, যদি ইমতিয়াজ ফিরে আসতো। কেন এলো না ফিরে? ধীরে ধীরে সিনেমা হল খালি হলো, সবাই চোখে পানি নিয়ে বেরিয়ে গেল। সিনেমাটি তাদের হৃদয় নাড়িয়ে দিয়েছে। ইমতিয়াজের বলা কিছু কথার মাঝে একটা কথাই বলছে সবাই, এই শহরে প্রেম মানেই মৃত্যু। কি বিষাদময় কাহিনী। সিনেমা তো শেষ, এখনো বসে আছেন, বাড়ি যাবেন না? আচমকা এক লোকের কণ্ঠ শুনে অষ্টাদশী এক মেয়ে ঘুরে দাঁড়ালো। চুড়িদার পরা মেয়েটি, তার নাম রাগান্বিতা। রাগান্বিতা উঠে দাঁড়ালো, ঘোর তার এখনো কাটেনি। কি ভয়ানক কাহিনী ছিল প্রিয় রাগান্বিতা। এই কাহিনী রাগান্বিতা এর আগেও শুনেছে, তার বাবা লিখেছেন। তার বাবার নাম ইলিয়াস বয়াতি। পেশায় ডাক্তার হলেও তিনি জীবনে একটি বই লিখেছেন, যার নাম প্রিয় রাগান্বিতা। ইলিয়াস যে আসল রাগান্বিতার চিকিৎসা করে, ইলিয়াস সেদিনই সিদ্ধান্ত নিয়েছিল সে যে কাহিনী শুনেছে তা নিয়ে বই লিখবেন। কতজন পড়বে তা ঠিক না থাকলেও নিজের কাছে কাহিনীটি জীবন্ত রাখার জন্য তিনি বই বের করবেন। বইটি 10 বছর আগে প্রকাশিত হয়, আর 10 বছর পর মুভি বের হয়। বইটা জনপ্রিয়তা পায়। সিনেমার শেষে তিনি রামুর নাম উল্লেখ করেন, বইয়ের শেষেও লিখে দেন। সাংবাদিকদের সাথেও বলেন এই কাহিনী তার ডাক্তারি জীবনের সেরা কাহিনী ছিল, তাই তিনি এটার বই বের করার সিদ্ধান্ত নেন। ইলিয়াস এও বলেন তিনি বিয়ে করার পরই সিদ্ধান্ত নেন তার ঘরে যে কন্যা সন্তান হবে তার নাম রাখবেন রাগান্বিতা। তাই রাখেন। ইলিয়াসের বিয়ের 10 বছর পর রাগান্বিতার জন্ম হয়। সেই রাগান্বিতাকে তিনি আসল রাগান্বিতার মতোই তৈরি করেন। যদিও শুধু নাম দিলেই হয় না, তার মেয়েকে তিনি বারবার রাগান্বিতার কাহিনী বলেছেন, পড়িয়েছেন, আর সিনেমাও দেখাতে পাঠিয়েছেন। কাঁধে ব্যাগ ঝুলিয়ে একা একা হাঁটছে অষ্টাদশী কন্যা রাগান্বিতা। চোখে মলিনতা, কানে যেন বাজছে ইমতিয়াজের বলা কথা, আমাদের আবার দেখা হবে, দেখে নিও। সত্যি কি এমনটা হয়? হয় না তো, হলে তো কবেই হতো। রাগান্বিতা তার বাবার মুখে শুনেছিল আসল রাগান্বিতাও নাকি আর নেই। কোনো এক নভেম্বরেই বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। না হলে আসল রাগান্বিতার সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল তার। কি বিষাদ! রাগান্বিতার কোথাও কোথাও মনে হয়েছে ওই কাহিনীতে বোধহয় সেই ছিল, তার পূর্বজন্মের কাহিনী। যদিও এসব বলতে কিছু নেই, তবুও তার মনে হয়েছে বাবা প্রায় বলতো তাকেও নাকি কিছুটা আসল রাগান্বিতার মতো দেখতে। আচ্ছা, তার নাম তো রাগান্বিতা, তাহলে তার মতো যদি কোনো পুরুষ এসে বলতো আমি ইমতিয়াজ, বেশ হতো। রাগান্বিতা হেসে ফেলল প্রকৃতির সন্ধ্যা নামার মুখে। হঠাৎই আকাশপথ গর্জে উঠল। রাগান্বিতা চমকে উঠল, বোধহয় বৃষ্টি নামবে, তাই হলো। বলতে না বলতেই বৃষ্টি নামলো। রাগান্বিতা মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। সে ছাতা আনেনি। হঠাৎই কোথা থেকে যেন একটা ছেলে এসে তার মাথায় ছাতা ধরল, শক্তপোক্ত কণ্ঠে বলল, এই ভর সন্ধ্যাবেলা বৃষ্টিতে ভিজছেন কেন? রাগান্বিতা ছেলেটির মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। গায়ে টি শার্ট, কালো প্যান্ট, চোখে চশমা, মাথায় ঝাঁকড়া চুল। রাগান্বিতা বিষম খেল। ছেলেটি বলল, কি হলো, কথা বলছেন না কেন? রাগান্বিতা অবাক চোখে বলল, কে আপনি? তখনই ছেলেটি মিষ্টি হেসে জবাব দিল, বলল,
আমি ইমতিয়াজ শিকদার।